2 দিন আগে আমি এক জায়গায় গেছি, বনশ্রীতে গেছি, পার্সোনাল একটা ইভেন্টে, এক মসজিদে নামাজ পড়তে গেছি। একদিন পরে সিভিল ড্রেসে দুজন মানুষ গিয়ে বলছে তারা ডিজিএফআই থেকে আসছে, আসিফ আদনানকে আপনারা এখানে কেন ডাকছে? হাসিনা করছে আমরা করবো না, জিয়াউল হাসান একজন করছে, এখন জিয়াউল হাসান নাই, আলেপ নাই, তাই গুম হবে না। ডিজিএফআই এর মধ্যে তো আপনি কোনো সংস্কার করেন নাই। র‍্যাব বাতিল করার কথা ছিল, সেটা তো বাতিল করেন নাই আপনি। ডিবি, সিটিটিসি যা কিছু আছে আপনি তো কোনো সংস্কার করেন নাই। কিসের বেসিসে জনগণকে এটা বিশ্বাস করতে বলেন যে এখন আর এটা হবে না? কারো বিরুদ্ধে যখন অভিযোগ আসে সেটা যাচাই করেন, সে দোষী সাব্যস্ত হয়, তখন আপনি তাকে শাস্তি দেন। আপনি নিজে থেকেই তাকে গুলি করে মেরে ফেলেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো কাজের পদ্ধতিটাই হলো ভয় দেখানো, নজরদারি করা, হয়রানি করা, গুম করা, টর্চার করা। পলিটিক্যাল পার্টিগুলো কেন ক্ষমতা গেলে এটা করে? কারণ তারা যখন ক্ষমতা ধরে রাখতে চায় তখন তাদের মানুষকে দমন করতে হয়। প্রথম কথা হলো যে গুমের যে বিষয়টা এবং গুমের সাথে জড়িত আরো কিছু বিষয় আছে, নির্যাতন, এক্সট্রাজুডিশিয়াল কিলিং যেটাকে বলা হয় ক্রসফায়ার, এনকাউন্টার এটসেট্রা, এই বিষয়গুলো কানেক্টেড। এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা কোনো একটা পার্টিকুলার রিজিম বা কোনো ব্যক্তির সাথে সংযুক্ত না। বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে গুমের ক্ষেত্রে জিয়াউল হাসান মাস্টারমাইন্ড ছিল, সে একা হাজার হাজার খুন করছে। বাট ব্যাপারটা এটা না যে জিয়াউল হাসান না থাকলে গুম হইতো না, জিয়াউল হাসান না থাকলে অন্য কেউ থাকতো, সো সেই জিনিসটা হতো। আরেকটা বিষয় হলো যে এই বিষয়টাকে রিজিমের সাথে যুক্ত করা, যে হাসিনা গুম করছে, এই সরকার গুম করবে না বা অন্য সরকার গুম করবে না, ব্যাপারটা এটা না। কিন্তু বাংলাদেশে গুম, টর্চার এবং এনকাউন্টার বা ক্রসফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটার হিস্ট্রি অনেক লম্বা। হাসিনার আগে কিন্তু অপারেশন ক্লিন হার্ট হয়েছে, এটা বাংলাদেশেই হয়েছে। অপারেশন ক্লিন হার্ট কোন সময় হয়েছে? 4 দলীয় জোট সরকারের সময় হয়েছে। এগুলো বাস্তবতা। সিরাজ শিকদারের বিরুদ্ধে, সিরাজ শিকদারকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। হ্যাঁ, সিরাজ শিকদার আর্মড রিভোল্ট মানে আর্মড ভাবে রাষ্ট্রকে মোকাবেলা করতে যাচ্ছিল, সেটা ঠিক আছে, এটা অন্য জায়গায় আছে। বাট একটা ডিউ প্রসেস আপনার ফলো করতে হবে। সভ্য মানুষ আর অসভ্য মানুষের মধ্যে পার্থক্য তো এটাই, যে সভ্য মানুষ একটা ডিউ প্রসেস ফলো করে। কারো বিরুদ্ধে যখন অভিযোগ আসে আপনি সেটা আদালতে যান, আপনি একটা বিচারের কাঠামোতে যান, সেটা যাচাই করেন, সে দোষী সাব্যস্ত হয়, তখন আপনি তাকে শাস্তি দেন। আপনি নিজে থেকেই তাকে গুলি করে মেরে ফেলেন না, আপনি নিজে থেকেই তাকে টর্চার করেন না। বাংলাদেশে এই গুম, খুন, নির্যাতনের পুরো জিনিসটা একটা কাঠামোগত সমস্যা। হাসিনার সময়ের বিষয়গুলো চিন্তা করে দেখেন, এজেন্সি গুম করছে, সো ডিজিএফআই, এসবি, এনএসআই, ডিবি এটসেট্রা, তারা গুম করছে। মানুষ যখন থানায় গেছে যে আমার ভাইকে, আমার ছেলেকে, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, তখন থানা বলছে আমরা এটা জানি না, ওকে জিডি নেন, জিডি নিব না, আমাদের বলে দেওয়া আছে আমরা জিডি নিতে পারবো না। তো সেই মানুষ এখন কই যাবে? আচ্ছা আপনি এই করেন, সংবাদ সম্মেলন করেন, সে সংবাদ সম্মেলন করতে পারতেছে না। সংবাদ সম্মেলন, অনেক মানুষ গুম ভিকটিম, কিন্তু তারা গুম কমিশন থেকে রেকগনিশনটা পায় নাই, কারণ গুম কমিশন বলছে আপনারা সংবাদ সম্মেলন করছেন কিনা আমাদের দেখান, কিন্তু তারা সংবাদ সম্মেলন করতে পারে নাই কারণ সরকার থেকে বাধা দেওয়া হয়েছে। প্রেস ক্লাবে আসছে ডিজিএফআই এর লোকজন, এসবির লোকজন, নানা লোকজন বলছে আপনারা এটা করতে পারবেন না, আপনাদের সমস্যা হবে। সাধারণ নাগরিক দুর্বল রাষ্ট্রের সামনে, সে সেই কাজটা করতে পারে নাই। সো সে থানা স্বীকার করে নাই, সে সংবাদ সম্মেলন করতে পারে নাই। আচ্ছা আদালতে যান, আদালত কি করছে? এগুলো অন রেকর্ড আছে। আইসিটির হেড যিনি ছিলেন, অন রেকর্ড উনি বলছেন যে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া হয়েছে, আপনি কি 164 স্বীকারোক্তি দিবেন? বলছেন না, আমি স্বীকারোক্তি দিব না, আমি এই কাজ করি নাই। ম্যাজিস্ট্রেট এই কথা রেকর্ড না করে পুলিশকে ডেকে এনে বলছে ওকে ঠিক মতো বানান নাই, আবার বানান, মানে তাকে আরো পিটান, এবং পিটানোর পরে তাকে ওই 164 সাইন করতে বাধ্য করা হয়েছে। এমন ঘটনা আছে তার পরিবারের লোকজনকে উঠায় নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে তুমি যদি 164 ধারায় জবানবন্দি না দাও তোমার বাবাকে ক্রসফায়ার দেওয়া হবে। তো পুরো জিনিসটার মধ্যে আপনি দেখেন, এরপরে নাগরিক যাবে কোথায়? সে থানায় যেতে পারতেছে না, সে জনগণের কাছে খবরটা পৌঁছাতে পারছে না, সংবাদ সম্মেলন করতে পারতেছে না, সে আদালতে বিচার পাচ্ছে না। এরপর কি হচ্ছে? এরপর মিডিয়া এসে ওই যে গুমকারী সংস্থার যে বয়ান, সে বয়ানটা প্রচার করতেছে, অমুক জঙ্গি ছিল, অমুক অমুক ছিল, তমুক ছিল, কোনো কথাবার্তা ছাড়া ডিবি যা লিখছে, র্যাব যা লিখছে বা ডিজিএফআই যা শিখাই দিছে সেটাই তারা পেপারে ছাপাই দিচ্ছে। মিডিয়া এই কাজটা করছে, এটা বাস্তব সত্য কথা। এবং রাজনীতিবিদরা, বিশেষ করে মানে তৎকালীন যে সরকার, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের যে পোষা সুশীলরা ছিল, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী যারা আছে, তারা এখন মিডিয়া এসে বলতেছে যে হ্যাঁ আমরা তো জঙ্গিবাদ দমন করতেছি, এরা দমন করতেছি, সেটা দমন করতেছি। অর্থাৎ তারা এসে বৈধতা দিচ্ছে, অর্থাৎ পুরো একটা সিস্টেম এখানে আছে এবং সাধারণ নাগরিকের কোনো ক্যাপাসিটি নেই এখান থেকে বের হওয়ার। সো বাংলাদেশের যে সমস্যাটা, এই সমস্যাটা যেটা আমি বললাম, ক্লিন হার্ট একসময় হয়েছে, তারপরে এর সময় ঘটনা ঘটছে, সিরাজ শিকদারের ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে। সো এটা বলে কোনো লাভ নাই যে হাসিনা করছে আমরা করব না, বা জিয়াউল হাসান একজন করছে, এখন জিয়াউল হাসান নাই, আলেপ নাই, তাই গুম হবে না। এটা একটা ইনস্টিটিউশনাল প্রবলেম, এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম বাংলাদেশের। বাংলাদেশে ডিউ প্রসেস ফলো করা হয় না, এটা বাস্তবতা। বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো ডিউ প্রসেস ফলো করে না। হয়তো বা তারা ক্রসফায়ার না করতে পারে, কিন্তু গুম করে টর্চার করা এটা যদি তারা বন্ধ করে, দেখা যাবে তারা
মানে কেই সারাইতে পারতেছে না, এটি বাস্তবতা বাংলাদেশের। সো স্টেট এজেন্সি তাদের গুম করার এবং টর্চার করা তাদের জন্য লাভজনক। তারা যখন কোনো কিছু সলভ করতে চায়, তারা যখন একটা মামলা সলভ করতে চায় বা সরকার তাদেরকে বলে যে অমুক রাজনীতিবিদ আমাদের জন্য প্রবলেম করতেছে, অমুক নাগরিক সংগঠন আমার জন্য সমস্যা করতেছে, তখন তাদের মোডাস অপারেন্ডাই হলো, তাদের প্রয়োগ মানে কাজের পদ্ধতিটাই হলো ভয় দেখানো, নজরদারি করা, হয়রানি করা, গুম করা, টর্চার করা। এইভাবেই তারা কাজ করে অভ্যস্ত। সো এই জিনিসটা এইসব সংস্থাগুলোর মধ্যে কোনো সংস্কার তো হয় নাই। ডিজিএফ এর মধ্যে তো আপনি কোনো সংস্কার করেন নাই। র্যাব বাতিল করার কথা ছিল, সেটা তো বাতিল করেন নাই আপনি। আপনার ডিবি, সিটিটিসি যা কিছু আছে আপনি তো কোনো সংস্কার করেন নাই। কিসের বেসিসে আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলেন, জনগণকে এটা বিশ্বাস করতে বলেন যে এখন আর এটা হবে না? এভরিথিং ইজ ইন প্লেস, সব কিছু তো আগের মতোই, একই ইনসেন্টিভ এখনো বিদ্যমান, একই অবস্থা এখনো বিদ্যমান, একই সংস্কৃতি এখনো বিদ্যমান, একই মেন্টালিটি এখনো বিদ্যমান। কেন এটা পরিবর্তন হবে? সেটা পরিবর্তন হওয়ার কোনো কারণ নাই, আনলেস আপনি এখানে একটা লিগ্যাল কাঠামো তৈরি করেন এবং আপনি কিছু প্রেসিডেন্ট সেট করেন যে যারা আগে করছিল আমরা সেটা বিচার করছি এবং এই আইনি জিনিস আছে যেটা করা হবে এবং ইন্ডিপেন্ডেন্ট কিছু বডি আছে যারা এখানে ইন্টারভিন করতে পারবে। আদারওয়াইজ আপনি এটা কোনো সমাধান করতে পারবেন না। এবং বাস্তবতা হলো আমরা তো এগুলো দেখছি, নানা ধরনের হয়রানি আমরা দেখতেছি, কারণ কালচারগুলো চেঞ্জ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের এখানে আমরা বসে আছি, আমার এগেন্সে মিথ্যা মামলা হয়েছে। গতদিন 2 দিন আগে আমি এক জায়গায় গেছি, বনশ্রীতে গেছি, পার্সোনাল একটা ইভেন্টে, এক মসজিদে নামাজ পড়তে গেছি। সেই মসজিদ কমিটিকে একদিন পরে সিভিল ড্রেসে গিয়ে তারা বলতেছে, 2 জন মানুষ গিয়ে বলছে তারা ডিজিএফআই থেকে আসছে, আসিফ আদনানকে আপনারা এখানে কেন রাখছেন, এই কথা তারা বলছে। অন হোয়াট বেসিস? সো এই বিষয়টা বাংলাদেশে চলে আসছে। আপনারা পড়ে দেখেন বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি, রাজনীতিবিদ যারা আছেন 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলন যারা করছেন তাদের বই পড়ে দেখেন এই কাজটা বাংলাদেশে স্টেট এজেন্সিগুলো অলওয়েজ করে আসছে। এই ডিজিএফআই, এসবি, ডিবি এরা সবসময় করে আসছে এবং এটা এখনো চলমান। সো আমাদের কথা হলো আলটিমেটলি আপনারা যদি এখানে যদি কোনো আইন করা না হয়, সেটা প্রয়োগ করা না হয়, ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারির সুযোগ দেওয়া না হয় এবং প্রেসিডেন্ট সেট করা না হয়, দৃষ্টান্ত তৈরি করা না হয়, তাহলে এটা ইনএভিটেবল, এটা অবধারিত, এটা অনিবার্য যেটা হবে। এটা কয়েকদিনের মধ্যে হবে, এটা জাস্ট একটা সময়ের ব্যাপার। 1 বছর, 2 বছর, 3 বছর, এটা জাস্ট একটা সময়ের ব্যাপার। এক পর্যায়ে গিয়ে এটা করবে। এবং পলিটিক্যাল পার্টিগুলো কেন ক্ষমতা গেলে এটা করে? কারণ তারা যখন ক্ষমতা ধরে রাখতে চায় তখন তাদের মানুষকে দমন করতে হয় এবং দমন করার জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে ইউজ করে এবং রাষ্ট্রযন্ত্রের নিচের হলে এইভাবে কাজ করে। সেইভাবে সেম জিনিসটা বারবার পুনরাবৃত্তি হয়। সো আমাদের অবস্থান হলো এই কাজগুলো যদি করা না হয় তাহলে এই জিনিসটা আবার হবে। এই কারণে আমাদের এই সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো এবং এটি আমাদের অফিসিয়াল অবস্থান। ধন্যবাদ আপনাদের সবাইকে।